ভারত ইন্ডিয়া উত্তেজনা এবং সেই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের যিনি অতিথি রয়েছেন তাকে আমরা যুক্ত করে নিচ্ছি। তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ, বিএনসিসিও, এবং তিনি জানিপপের চেয়ারম্যান এবং আমাদের একজন রাজনৈতিক বিশ্লেষক। বিভিন্ন সময় অনেক গুরুত্বপূর্ণ কথা তার কাছ থেকে আমরা পেয়ে থাকি। তিনি বিষয়গুলো নিয়ে ভাবেন এবং চিন্তা করেন। বর্তমানে ভারত পাকিস্তানের যে উত্তেজনা বিরাজ করছে সেগুলো নিয়েও তার ভাবনা কি, এবং আমাদের বিশেষ করে দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলের দেশগুলো উদ্বিগ্ন আছে। দুটি পরাশক্তি সম্পন্ন দেশ, পরমাণু শক্তিধর দেশ। এই দুটি দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে এটি আমাদের এই অঞ্চলের জন্য কি হবে, কি ভবিষ্যৎ, কি আমাদের, সে বিষয়গুলো নিয়ে এখন কথা বলার চেষ্টা করব। আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে যুক্ত হবেন এবং যুক্ত হয়েছেন, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন। আমাদের করিমুল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি। আমি ভালো আছি, আপনারা জি, সবাই জি, জি। নিশ্চয়ই ভালো আছেন। জি, জি, ভালো আছেন। এরই মধ্যে আমাদের সাথে বেশ কয়েকজন দর্শক যুক্ত হয়ে গেছেন এবং তাদের কমেন্টস গুলো আমরা দেখতে পাচ্ছি। মুন্না, তুমি কমেন্টস গুলো একটু দেখাতে চেষ্টা করো। স্যার, ভারত পাকিস্তানের যে চরম উত্তেজনা এখন বিরাজ করছে, বিশেষ করে ২৬ জন নিহত হয়েছেন এবং জঙ্গি গোষ্ঠী পর্যটকদের উপর আক্রমণ করেছে। সে আক্রমণের প্রেক্ষিতে ২৬ জন নিহত হয়েছে এবং এই নিহতের ঘটনাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করেছেন। এই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে যখন হত্যাকাণ্ড হয়েছে, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত সফর করছেন। সবকিছু মিলিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি এবং একটা যে আহ, উত্তেজক পরিস্থিতি বিরাজ করছে দুই দেশের মধ্যে। ভারত কিছু সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, আবার পাকিস্তানও কম যায় না, পাকিস্তানও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিরুদ্ধে। এই বিষয়টা স্যার আপনি যদি একটু সূচনা বক্তব্য শুরু করেন, আমরা তারপরে অন্যান্য প্রসঙ্গে যাব। জি। ধন্যবাদ। দেখুন, আমি খুব অবাক হইনি, কারণ হচ্ছে আপনার বাংলাদেশের সীমান্ত ঘিরে ভারত যেই রণসজ্জা নিশ্চিত করেছে এবং তার সঙ্গে আপনার বর্তমান পরিস্থিতির একটা যোগসূত্র আছে। আপনার খেয়াল করে দেখেন, আমাদের এখানে পাকিস্তানের পররাষ্ট্র সচিব মহোদয়, তিনি আমনা বালোচ নারী কূটনীতিক, একটি ডেলিগেশন নিয়ে তার যে কাউন্টার পার্ট বাংলাদেশের সম্মানীয় পররাষ্ট্র সচিব জসিম মহোদয়ের সঙ্গে বৈঠক করতে ঢাকায় এসেছিলেন, এবং এটা ছিল কাইন্ড অফ প্রিপারেটরি গ্রাউন্ড প্রিপেয়ারনেস এর অংশ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি এই এপ্রিলে তার চলে যাওয়ার সপ্তাহখানেকের মধ্যে ঢাকায় উপস্থিত হবেন এমনটি নিশ্চিত ছিল। এই বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে সে সফরটি স্থগিত ঘোষণা করা হয়েছে। জি, জি। দ্বিতীয়ত, বাংলাদেশ পাকিস্তান এয়ার যোগাযোগ যেটি, সেটি প্রায় নিশ্চিত একটা পর্যায়ে চলে গিয়েছিল। সেটাতেও কিন্তু এখন আপনার জ্যোতি টানতে হবে, এই জন্যে যে যেখানে আপনার স্বল্প দূরত্বে, অর্থাৎ ভারত যদি অনুমতি দিত, তাহলে পাকিস্তান থেকে বাংলাদেশে ফ্লাইট চলাচল শুরু হতে পারত। এখন এমন একটা পথ ঘুরে আসতে হবে যেটা ইকোনমিক্যালি একেবারেই আনভায়াবল। সুতরাং আপনার কোন একটা প্রয়োজনে সাময়িকভাবে যদি আপনার বিমান আসেও, ইট উইল বি ওয়ান টাইম গেম, নট আ রেগুলার ফিচার। এই মানে ব্যাপারটা এখন আর আমাদের ভারতের উপর দিয়ে আসতে পারবে না, এই তো? না। ভারত তো পাকিস্তান দেখো, বাংলাদেশ যে ভারতের ডাইরেক্ট প্লেন। উপর দিয়ে যদি না আসতে পারে, তাহলে জি। অনেক দূর ঘুরে আসতে হবে, এবং হুম, এতটা দূর ঘুরে আসতে হবে যেটা সিম্পলি ইম্পসিবল ইকোনমিক্যালি ভায়াবল হওয়ার দৃষ্টিকোণ থেকে। এক। জি, জি, তারপরে যাই হোক। যেটি, সেটি জি, হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে আমাদের যে নৌ যোগাযোগ, সেটিও কিন্তু এখন অনিশ্চিত হয়ে গেল। আচ্ছা। কারণ আপনি জানেন যে আজকে বিকেল 4:30টার দিকে আইএনএস সুরাট একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাকিস্তানের জলসীমার দিকে, এবং সেটি পাকিস্তানের তটরেখার কাছাকাছি গিয়ে বিস্ফোরিত হয়েছে। ইটস কাইন্ড অফ টেস্ট ওয়ার্নিং। এখন আইএনএস ভিক্টর, যেটি বিমানবাহী
রণতরী, ভারতে সেটিও কিন্তু করাচি অভিমুখে যাত্রা করেছে। এখন নেভেল ব্লকেট যদি দিয়ে বসে, তাহলে সেখান থেকে বাণিজ্যিক জাহাজ তো বেরোতে পারবে না, যেটি চট্টগ্রাম জি, জি। বন্দরে কয়বার এসে উপনীত হয়েছে, এবং তার মধ্য দিয়ে বিভিন্ন সামগ্রী এসছে। অনেকে আশঙ্কা করছেন যে প্রচুর আর্মস অ্যান্ড অ্যামুনিশনও এসে হাজির হয়েছে। তা এখন এই সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশে এটা একটা ইম্প্যাক্ট পড়বে, এতে কোনো সন্দেহ নেই। ভারত মাঝখানে দাঁড়িয়ে আছে। সেই মাঝখানে দাঁড়ানো অবস্থায় বাংলাদেশ পাকিস্তান সামরিক সহযোগিতা অনেকাংশে কিন্তু সংকুচিত হয়ে আসবে। জি, ধন্যবাদ স্যার আর আপনাকে। আমি আরেকটু জি, জি, আর এখানে একটা আমি একটা হচ্ছে, প্রশ্ন করি স্যার, এই কি বলুন। প্রশ্ন করি স্যার, ওই যে যে ভারতের সাথে বাংলাদেশের যে দূরত্ব তৈরি হয়েছে গত 8 মাসে, এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে তো ভারত বিষয়টা বা এই যুদ্ধ যদি লেগেই যায়, বাংলাদেশের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা স্যার, এটা একটু যদি ব্যাখ্যা করেন। ডেফিনেটলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে যে অবস্থাটা স্পেনে ঘটেছিল, আপনার জি, জি, পুরো জনগোষ্ঠী দুই ভাগ হয়ে গেছিল। এক ভাগ চাইছিল স্পেন আপনার আহ, জার্মানির পক্ষ অবলম্বন করুক, আরেক ভাগ চাচ্ছিল যে ব্রিটেনের পক্ষ অবলম্বন করুক। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে বাংলাদেশের পুরো জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত। জি, জি, একদল প্রো ইন্ডিয়ান, আরেক দল প্রো পাকিস্তানি। এটা লুকিয়ে লাভ নেই, এটাই বাস্তবতা। তো জি, জি। সুতরাং সেটা আপনার আরো তীব্রতর হবে এই বিভাজন, এবং আপনার আমরা একটা প্রক্সি যুদ্ধ হয়তো করে বসতে পারি দেশের অভ্যন্তরে, তাতে আমি অবাক হব না। হুম। আচ্ছা স্যার, এখানে আরেকটা কথা বলি, 26 জন তো নিহত হয়েছেন সেটি আমরা জানি। ভারতের ভারতীয়রা উদ্বিগ্ন এবং তারা পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, পাকিস্তানও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারতের বিরুদ্ধে। এবং আরেকটা কথা যেটা বলতে চাই, আমাদের এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের জনাব আসিফ নজরুল সাহেব একটা স্ট্যাটাস শেয়ার করেছিলেন, সেইটার কোনো প্রতিক্রিয়া ভারতের পক্ষ থেকে হতে পারে কিনা, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। দেখুন, আমি অবাক হব না। এখন আমার অনুজ প্রতিম সহকর্মী, বর্তমান মাননীয় জি, মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তার পুরো ক্যারিয়ার দিকে যদি তাকান, তাহলে দেখবেন কোয়াইট চেকার্ড। তিনি 24 জন রাষ্ট্রদ্রোহীর একজন, ঘাতক দালাল নির্মূল কমিটি, তারপরে আপনার জাহানারা ইমামের সঙ্গে তার গটছড়া, এইসব ইতিহাসের অংশ। মুজিব বন্দনাও তিনি করেছেন একটা সময়। তো সেই আহ, অবস্থানের সঙ্গে বর্তমান অবস্থান ডায়ামেট্রিক্যালি অপোজড। তো ফলে নানান ঘাটে কলা খেয়ে যদি কেউ অভিযোগ করেন যে তিনি আজকে এখানে উপনীত হয়েছেন, তাহলেও অস্বীকার করার জো থাকবে না। তিনি এমন ভাবে এমন সময়ে স্ট্যাটাসটা হাজির করেছেন, তিনি কিন্তু ব্যক্তি, প্রাইভেট সিটিজেন, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আসিফ নজরুল নন, কিংবা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়াম ব্যক্তিত্ব, সেই পরিচয়েও তিনি কিন্তু এখন আর সীমায়িত নন। তিনি দায়িত্বশীল পদে আছেন ইউনূস সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা, এবং তিনটি পক্ষ হিসেবে যদি আমরা বিভাজন রেখা টানবার চেষ্টা করি উপদেষ্টা মন্ডলীতে, একটি পক্ষের তিনি শিরোমণি। তো সেই জন্যে তার এই বক্তব্য ডেফিনেটলি ভিন্ন একটি মাত্রা পেয়েছে। এবং ইতিমধ্যে আপনি জানেন যে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে আপনার খেলাফত মজলিসের একটি আপনার মার্চ আমরা অনুষ্ঠিত হতে দেখেছি, এবং ভারতের মুসলমানদের যে প্লাইট, তার প্রতি তাদের যে সংহতি, সেটি তারা প্রকাশ করেছেন। এবং যে সন্দেহের তীর ছুড়ে দেওয়া হয়েছে যে ভারতের অভ্যন্তরে বা ভারত শাসিত কাশ্মীরের প্রায় 200 কিলোমিটার অভ্যন্তরে এই ঘটনাটি ঘটেছে, পহেলগাঁও। তো এটি ভারত বা পাকিস্তান সীমান্ত সংলগ্ন অঞ্চলে নয়, কিংবা আপনার যে নিয়ন্ত্রণ রেখা তার সন্নিকটবর্তীও নয়। হুম, তো সেই জন্য প্রফেসর আসিফ নজরুল যে সন্দেহের তীর ছুড়ে দিয়েছেন, সেটার নানান রকম মশলা আছে। কিন্তু
এটাকে প্রিটেক্সট হিসাবে ব্যবহার করে ভারত যদি এখন ব্যাখ্যা তলব করে কিংবা কূটনৈতিক কড়া বার্তা পাঠায়, অথবা প্রিটেক্সট হিসেবে তৎকালীন মাশরেকে পাকিস্তান বর্তমানে বাংলাদেশের এই ফ্রন্টে যদি তারা তাদের যে রণপ্রস্তুতি নিয়ে রেখেছে তার কিছুটা হলেও বহিঃপ্রকাশ ঘটায়, তাহলে ডেফিনেটলি 65 যুদ্ধের সময় যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল দিদেন মাশরেকি পাকিস্তানে, অর্থাৎ নিষ্প্রদীপ মহড়া কিংবা আপনার মাঝে মধ্যে আহ শত্রু বিমানের হানা দেওয়ার আহ বিষয়টি মাথায় রেখে সাইরেন বাজানো তে সীমাবদ্ধ থাকবে না। জি। আর যে জল্পনা কল্পনা চলছে যে সেভেন সিস্টারের বদলে তারা যদি নাইন সিস্টার নিশ্চিত করতে চায়, তাহলে এটা হবে মোক্ষম সময়। হুম। স্যার, এই ক্ষেত্রে আপনি যে কথা বললেন সে তো বড় উদ্বেগ উৎকণ্ঠার কথা। আমাদের এই ক্ষেত্রে আমরা কতটা আতঙ্কিত? এই যুদ্ধ যদি লেগেই যায়, ভারত পাকিস্তান যুদ্ধ যদি লেগেই যায়, পাকিস্তানের সাথে আমাদের এক ধরনের সখ্যতা তৈরি হয়েছে গত ৮ মাসে, এটা কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে কিনা যুদ্ধের সময়? দেখুন, বিষয়টি আমি যেটা ইঙ্গিত করেছি, আমাদের জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত হয়ে একে অপর হামলে পড়তে পারে, এবং যেটি আমাদের উজিরে খামোকা বলে পরিচিত বর্তমানে যিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা, তিনি কিন্তু গৃহযুদ্ধের একটা সতর্কবাণী আগে থেকে উচ্চারণ করে আসছিলেন। সেইটি হয়তো ত্বরান্বিত হতে পারে, এবং এই সুযোগে পুরো এই অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এখন যে কটি ব্যবস্থার কথা ভারত ঘোষণা করেছে 5টি, আর তার বিপরীতে পাকিস্তান 8টি ব্যবস্থার কথা ঘোষণা করেছে। প্রথমেই কিন্তু টপিং দ্য লিস্ট পাকিস্তানের দিক থেকে, যে তারা যদি আক্রান্ত হন তারা নিউক্লিয়ার অপশন ব্যবহার করবেন। এখন নিউক্লিয়ার অপশন যদি তারা ব্যবহার করেন নানাবিধ কারণে, সবচাইতে সফট এবং আপনার তাদের দৃষ্টিতে অ্যাপ্রোপ্রিয়েট টার্গেট হবে কলকাতা শহর, কারণ লার্জেস্ট আরবান কনসেন্ট্রেশন এখানে, এবং সেটি আবার এক অর্থে 71-এ বদলাও নেওয়া হবে, কারণ এই কলকাতার লোকজন বা পশ্চিমবঙ্গের লোকজনই কিন্তু বাংলাদেশ আন্দোলনের ব্যাপারে সবচেয়ে মাথা ঘামিয়েছিল বেশি। বিপুল সংখ্যক উদ্বাস্তু তারা বাংলাদেশ বা তৎকালীন রাষ্ট্রকে পাকিস্তান থেকে যারা গিয়েছিল তাদের আশ্রয় প্রদান করেছিল, এবং আপনার এই যে দুই বাংলার মানে অখণ্ড বাংলার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিল। তো ফলে জি, সেটা একটা বিষয়। আর এই 5 অগাস্টের যে বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশে পট পরিবর্তনের পরে, আওয়ামী লীগের প্রচুর নেতা কর্মী তারা কিন্তু সীমান্ত অতিক্রম করে আমাদের প্রতিবেশী রাজ্যে আশ্রয় নিয়েছেন, কলকাতায় অনেকে অবস্থান করছেন, এবং জি, আপনার এই যারা সেখানে আশ্রয় নিয়েছেন তারা কিন্তু, আর যাই হোক, এটা নিশ্চিত করে বলা যায় ডাই হার্ড অ্যান্টি পাকিস্তানি এলিমেন্ট। এখন জি, এক জি, ঢিলে অনেকগুলো পাখি কিন্তু মারা যেতে পারে এর ফলে। ডাই হার্ড জি, অ্যান্টি পাকিস্তানি বাংলাদেশি সিটিজেনরা মারা পড়বেন, ভারতীয় বাংলা ভাষাভাষী নাগরিকেরা তারা মারা পড়বেন, আর তেজস্ক্রিয়তা আপনার কখনোই পাসপোর্ট ভিসার ধার ধারে না। তারা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশকে তার বলয়ে নিয়ে নেবেন। আপনার সেই চেরনোবিলের কথা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি, জি, এবং এর জি, ফলে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু গরুর দুধ খাওয়া বন্ধ করে দিচ্ছিলাম, জি, কারণ ওই তেজস্ক্রিয়তার প্রভাবে যে তেজস্ক্রিয়তা, সমস্ত জি, ঘাস এবং তৃণ আপনার প্রভাবিত হয়েছিল, আহ, এবং এর দ্বারা আহ, যেটাকে বলি পলিউটেড হয়েছিল, সেই ঘাস খেয়ে আপনার গবাদি পশু যদি আহ, ভক্ষণ করে থেকে থাকে, তাহলে সেই রিস্ক তো মানুষ নিতে পারে না, ফুড চেইন এই ব্যাপারটি চলে আসে। তো এখানে জি, যে জি, অবস্থাটি তৈরি হবে সেটি হবে ভয়ঙ্কর। জি। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে ভারত আক্রান্ত হওয়ার পরেই, বিশেষ করে কাশ্মীর আক্রান্ত হওয়ার পরেই নরেন্দ্র মোদী সাহেব ভারত থেকে, সৌদি আরব থেকে ফিরে এসেছেন এবং জেডি ভ্যান্স ভারত সফর করেছেন তখন। আর আরেকটা বিষয় হচ্ছে যে
যুক্তরাষ্ট্র যেকোনো সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারতকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্টও ফোন করেছেন, অন্যান্য দেশও উদ্বিগ্নতা প্রকাশ করেছেন, সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদীকে। এই ক্ষেত্রে কূটনৈতিকভাবে বা আন্তর্জাতিকভাবে পাকিস্তান নাকি ভারত এগিয়ে আছে, আপনি যদি একটু বলেন। ডেফিনেটলি ভারত এগিয়ে আছে, এতে কোনো সন্দেহ নেই। এবং পৃথিবী সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের পরম মিত্র ইসরায়েল, ইসরায়েলের সঙ্গে ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে ভারতের। তো ফলে এবং আমাদের বাংলাদেশ ঘিরে যে সীমান্ত ভারতের, জি। সেইটি ম্যানেজ করবার ক্ষেত্রে তারা ইসরায়েলি মডেল ফলো করে থাকে। বিএসএফ কে রাতের বেলা নিচ্ছিদ্র ভাবে তারা যাতে দায়িত্ব পালন করতে পারেন, সেই জন্য ইসরায়েল নাইট ভিশন, গুগল এবং গ্যাজেট প্রদান করেছে, এবং সেটা ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখভালের জন্য কলকাতায় তারা কিন্তু মেকশিফট কনসুলেট সংস্থাপন করেছেন। তো ফলে জি। উই আর ভেরি মাচ উইদিন দ্য রিচ অফ ইসরায়েল। আমরা হুম। কখনোই যাতে বোকার মতো না ভাবি যে সেই ৭ সমুদ্র ১৩ নদীর ওই পারে মধ্য সাগরের তীরে অবস্থিত ইসরায়েল, লং ওয়ে টু গো। নো, ইজ ভেরি মাচ অল অ্যারাউন্ড আস। ধন্যবাদ স্যার। আমরা আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন এবং তারা বিভিন্ন মন্তব্য করছেন। আমরা সেই মন্তব্যগুলো এই মুহূর্তে পড়তে পাচ্ছি না সবার সবগুলো, তবু আপনাদের ইউনুস ফাদার অফ রাজাকার রহমান আজিজ তিনি বলেছেন। এবং আরেকটি কথা স্যার এই মুহূর্তে আমি বলতে চাই, আমাদের যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা চিন্তিত হয়েছি, সেই উদ্বেগটা কিছুটা চাপা পড়ে গেল কিনা। ডেফিনেটলি না। আপনি জানেন যে রোহিঙ্গাদের সঙ্গে পাকিস্তানিদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে। জি। পার্বত্য চট্টগ্রাম বেল্টেও আপনার পাকিস্তানের ভালো রকমের প্রভাব আছে। আপনি খেয়াল করে দেখেন, সেই ৭০-এর নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি যেখানে তৎকালীন পাকিস্তান আওয়ামী লীগ অর্জন করেছিল, সেখানে ২টো সিট কিন্তু পায়নি। তার মধ্যে যে ২টো সিট পায়নি, সেই ২ সিটে নির্বাচিত জনপ্রতিনিধি যারা, রাজা ত্রিদিব রয়ের পীঠস্থান এবং আপনার এই যে পিডিপি, নুরুল আমিনের, তারা জি। কিন্তু দুজনেই পাকিস্তানের প্রতি অ্যালিজিয়েন্স শো করেছিলেন এবং লিবারেশনের আগেই উপনীত হয়েছিলেন পাকিস্তানে। এবং আহ, মাগরেবে পাকিস্তান যখন শুধুমাত্র পাকিস্তানে রূপান্তরিত হলো, তখন সেই দেশের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হয়েছিলেন রাজা ত্রিদিব রয়, আর জি। পাকিস্তানের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন নুরুল আমিন। ত্রিদিব রয় পরবর্তীতে পাকিস্তানের ফ্ল্যাগ বেয়ারার হিসেবে লাতিন আমেরিকাও কাজ করেছেন। ফলে আপনার এটি আসলে আহ, সেই সংস্রবগুলো তো রয়েই গেছে। তারপরে আপনার পাকিস্তানের সঙ্গে আপনার যেই সম্পর্কটা বৈরী, মিজো এবং নাগাদের, সেটাও ভুলে গেলে চলবে না। তৎকালীন মাশরাকে পাকিস্তানে গুলশানে ফিজো এবং লালডেঙ্গা, তারা কিন্তু পাকিস্তানের আশ্রয় ছিলেন। এবং আপনার বঙ্গবন্ধু যখন আহ, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অভিযান শুরু করেন পার্বত্য এলাকায়, তখন তাদের রেজিস্ট্যান্সের মুখোমুখি হতে হয়েছিল বৈরী, মিজো এবং নাগাদের পক্ষ থেকে। জি। তো সেই জন্য এই পুরো অঞ্চলে একটা প্রক্সি ওয়ার আইএসআই দীর্ঘদিন ধরে পরিচালনা করে এসছে, এবং সেই নেটওয়ার্ক এখনো জারি আছে। একটা প্রক্সি ওয়ারের কথা আমরা শুনি স্যার। আমাদের যে প্রিন্স শাহ তিনি লিখেছেন, আমি তথ্য পেয়েছি যে ইসরায়েলের স্পেশাল টিমের ১১ সদস্য পাকিস্তান ও বাংলাদেশের জঙ্গিদের দমনে বৈঠক করছে ভারতের গোয়েন্দা সদস্য ও সেনাবাহিনীর সাথে। পরিস্থিতি খুব জটিল হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তিনি তথ্যটা দিলেন, কতটুকু সত্য আমরা সেটা জানি না, তবে যদি সত্য হয়ে থাকে দুর্ভাগ্যজনক। আলী জাকির হোসাইন, কি রে ভাই, দুনিয়াটা হলো যুদ্ধ চাইছে। যুদ্ধ চাইছে, দুনিয়া যুদ্ধ চাইছে, যুদ্ধ হচ্ছে এবং সারা পৃথিবীতে বিভিন্নভাবে মানুষ আক্রান্ত হচ্ছে, এক দেশ আরেক দেশকে আক্রমণ করছে। তবে এই মুহূর্তে স্যার সর্বশেষ প্রশ্ন, আমি দর্শকদেরকে একটু ধন্যবাদ জানাই, তারা এত রাতেও আমাদের সাথে যুক্ত হয়েছেন, কমেন্টস করছেন, লাইক করছেন, শেয়ার করছেন। আহ, এই মুহূর্তে আমাদের বাংলাদেশের মানুষদের কি করণীয়, আমাদের অবস্থানটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি আবেগকে অবদমিত করতে হবে, যুক্তির উপর ভিত্তি করে তথ্য সংগ্রহ করে নিজেদের তথ্য সমৃদ্ধ করতে হবে। হুম, হুম। একুবি করার কোনো সুযোগ নেই এখানে।
It simply can't afford to be complacent. It simply can't afford to be uh, foolhardy. উম, এটুকু তবে আমি বলবো। সর্বশেষ, জি এটুকু বলবেন। আর সর্বশেষ আরেকটি প্রশ্ন, আমাদের আসিফ নজরুল স্যারের আহ, দুই একটা ছবি ভাইরাল হচ্ছে কাদের কাদের সাথে যেন, কি জঙ্গি সংগঠন কারোর সাথে, ছবিটা দেখেছি কিন্তু আমি নামটা মনে লস্কর-ই করতে পারছি তৈয়বা না। বাংলাদেশ শাখা। লস্করি বাংলাদেশ শাখা, এটিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি বাংলাদেশের জন্য কোনো গুড সিগন্যাল না ব্যাড সিগন্যাল? দেখুন, আমি তো আগেই বলেছি আমার বিশ্লেষণে যে পুরো নেশন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এখন। জি তো জি পাকিস্তানি প্রো ইন্ডিয়ান। তো ন্যাচারালি জি। যারা এখন ক্ষমতায় আছেন তাদের একটা হবনবিং, শোল্ডার রাবিং পাকিস্তানের সঙ্গে তো নিশ্চিতভাবে হয়েছে এবং আছেও, এবং সেটি আর উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল যেখানে রাষ্ট্র নেছে ভারত এই ভিন্ন আপনার মেজার গ্রহণ করে। এখন এরই ধারাবাহিকতায় যদি ব্যাপারটি দাঁড়ায় এরকম যে ভারত আরব সাগর এবং বঙ্গোপসাগরের নেভেল ব্লকেট দিয়ে বসে, তখন সরাসরি আমাদেরকে এফেক্ট করবে এবং দে আর সিম্পলি ওয়েটিং টু গেট আ প্রিটেক্সট। এখন যদি আমাদের একজন প্রভাবশালী উপদেষ্টার মর্যাদায় দায়িত্বরত মন্ত্রীর এই যে কমেন্ট, সেটাকে তারা ব্যবহার করেন, তাহলে সেটা হবে আমাদের জন্য খুব আনফরচুনেট। ধন্যবাদ স্যার আপনাকে এবং আমাদের দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, লাইক কমেন্টস শেয়ার করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এত রাতে আপনাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত। এবং সেই ক্ষেত্রে আরেকটু বলতে চাই যে বিরক্ত করেছি এই কারণে যে বাংলাদেশ, ভারত পাকিস্তান যদি উত্তেজনা দেখা দেয় সেক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ নয়। সো সেই ক্ষেত্রে কথাগুলো আমাদের আলোচনা করা দরকার, এবং স্যার যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের মানুষকে যুক্তি তর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। অযথা আবেগপ্রবণ হয়ে কথা বললে সেটি বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। আবার তিনি এই কথা বলেছেন, আমাদের যে সরকারের একজন মন্ত্রী পর্যায়ের পদমর্যাদার উপদেষ্টা, তিনি যেভাবে লস্করি তৈয়বার বাংলাদেশ শাখার সদস্যদের সাথে ছবি তুলেছেন এবং তিনি যে একটা কমেন্টস শেয়ার করেছেন, সেটি কিন্তু বাংলাদেশের জন্য খুব ভালো হবে বলে অনেকেই মনে করছেন না। জনাব কলিমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি এত রাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং দর্শক মন্ডলী আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত হয়ে লাইক কমেন্ট শেয়ার করেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা সবাই যা দেখতে চাই, জানতে চাই এই উত্তেজনা যাতে প্রশমিত হয় এবং এই অঞ্চলে যাতে কোনো প্রকার যুদ্ধ পরিস্থিতি বিরাজ না করে, যা যুদ্ধ পরিস্থিতির অবস্থা তৈরি না হয়, সেটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।